চীন মার্কিন পরিবেশগত সহযোগিতা ও তৃণমূল স্তরে দুদেশের বন্ধুদের এক গভীর মর্মস্পর্শী গল্পের অবতারণা। দেশজুড়ে শস্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে চলছে। উন্নত মানের গমের চাহিদা ও দাম সাধারণ গমের তুলনায় বেশি থাকায় উচ্চমানের কৃষিপণ্য উৎপাদনে কৃষকদের আগ্রহও বাড়ছে। এমন দুর্যোগ চীনের দক্ষিণের কোয়াংশি ছুয়াংয়ের হেনচু শহরে ভাসিয়ে নিয়ে গেছে এ শহরের অর্থনীতির প্রধান ভরসা জুঁইফু। হাজার হাজার পাখি ভিড় জমায় হ্রদে মিলিত হওয়া নদীগুলোর তীরে। অপেক্ষায় থাকে এক বিশেষ অতিথি, ন্যাকেড কার্প মাছ। এবারের উদ্যোগে নদীতে ছাড়া হয়েছে ২০০টি বড় আকারের আমুর স্টারজন। সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক আয়োজনে পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭০০ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। ২৭ বছর আগে চীনের এক মরুকরণ নিয়ন্ত্রণ কর্মীকে নিঃস্বার্থভাবে সহায়তা করেছিলেন এক মার্কিন শিক্ষক। সেই সহায়তায় মরুভূমিতে গড়ে উঠেছে হাজার হাজার গাছের বন। প্রায় ৩ দশক পর সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আবারও মিলেছে তাদের দেখা। পরিবেশ রক্ষা, মানবতা আর চীন যুক্তরাষ্ট্রের জনগণের আন্তরিক বন্ধুত্বের এই হৃদয়স্পর্শী গল্প নিয়ে বিস্তারিত জানাবেন বেইজিং সহকর্মী খংচিয়াচিয়া প্রেমা। উত্তর চীনের মরুকরণের বিরুদ্ধে লড়াই করা বীরাঙ্গনা ইন ইউজেন ২৭ বছর আগে তার বনায়ন প্রচেষ্টাকে সমর্থনকারী এক দয়ালু মার্কিন নাগরিকের সাথে অনলাইনে পুনরায় যোগাযোগে সক্ষম হন সম্প্রতি। এর মাধ্যমে চীন মার্কিন পরিবেশগত সহযোগিতা ও তৃণমূল স্তরে দুদেশের বন্ধুদের এক গভীর মর্মস্পর্শী গল্পের অবতারণা। ১৯৯৯ সালে হেনান প্রদেশের লোয়াংয়ের একটি বিশ্ববিদ্যালয়ের মার্কিন শিক্ষক রোনাল্ড সাকলোস্কি একটি টেলিভিশন অনুষ্ঠানে মরুকরণের বিরুদ্ধে লড়াইরত ইন ইউজেন ও তার স্বামীর গল্প শোনেন। বছরে মাত্র $250 আয় করা সত্ত্বেও ইন ও তার স্বামী চীনের চতুর্থ বৃহত্তম বালুময় এলাকা মোসো মরুভূমিতে 14 বছর ধরে গাছ লাগানোর কাজ চালিয়ে যাচ্ছিলেন। তাদের এই অধ্যবসায়ে সাকলোস্কি গভীরভাবে অনুপ্রাণিত হন এবং তাদের জন্য একটি মার্কিন ফাউন্ডেশন থেকে $5,000 অনুদান সংগ্রহ করেন। সেটি ছিল ইউজেনের পাওয়া প্রথম বিদেশি অনুদান। ইউজেন স্মৃতিচিহ্ন হিসেবে একটি $1 নোট রেখে দেন এবং বাকি টাকা দিয়ে 50,000 চারা গাছ কেনেন। 2000 সালে যখন সাকলোস্কি সেখানে যান তখন এই ভঙ্গুর চারা গাছগুলোর বেঁচে থাকার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছিল, কিন্তু ইন তাকে এই মর্মে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যদি তিনি কয়েক বছর পর ফিরে আসেন তবে এখানে এক বন্য দেখতে পাবেন। 2026 সালের মে মাসে ইন $1 নোটটি সহ একটি ছোট ভিডিও রেকর্ড করেন ও ইন্টারনেটে আপলোড করেন। অল্প সময়ের মধ্যে ভিডিওটি বিশ্বজুড়ে অনলাইনে ভাইরাস হয়। কয়েকদিনের মধ্যেই সাকলোস্কি শিক্ষার্থীরা যারা যখন প্রাপ্তবয়স্ক এবং বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন তাকে বার্তা পাঠাতে শুরু করেন। সপ্তাহ দুয়েক আগে আমি প্রচুর ইমেইল এবং টেক্সট মেসেজ পেতে শুরু করি। আমার শিক্ষার্থীরা যাদের বয়স এখন 30-এর কোঠায়, তারা সারা বিশ্ব থেকে আমাকে ইমেইল করে জিজ্ঞাসা করছিলেন, সাকলোস্কি, আপনি কি সেই ব্যক্তি যাকে চীনের একজন মহিলা খুঁজছেন? ছবি ও ভিডিওর মাধ্যমে সাকলোস্কি দেখেন সেই চারা গাছগুলো এখন কি হয়ে উঠেছে। একদা ঊষর মরুভূমি জুড়ে বিস্তৃত 50,000-এরও বেশি অ্যাসপেন গাছের এক ঘন জঙ্গল সৃষ্টি করেছে সেগুলো। ওগুলো সত্যি কলমের আকারের ছিল। আমরা মাটিতে একটা একটা গর্ত করে কলমের মতো ছোট ছোট চারা গাছগুলো রোপণ করতাম। এভাবেই আমরা 50,000 গাছের এই বনটি পেয়েছি, যার কথা এখন আমাকে বলা হচ্ছে। এটি সত্যি একটি অলৌকিক ঘটনা। ইউজেনের জন্য সাকলোস্কিকে খুঁজে পাওয়ার অর্থ ছিল ঘাম আর বালিতে লেখা একটি প্রতিশ্রুতি রক্ষা করা। তিনি আমাকে $5,000 দিয়েছিলেন
এবং আমি তা বাড়ি কেনা বা আরামদায়ক জীবনযাপনের জন্য অপচয় করিনি। আমি গাছ লাগিয়েছিলাম। তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, এগুলো কি বাঁচবে? আমি তাকে বলেছিলাম, কয়েক বছর পর ফিরে আসুন, আমি আপনাকে একটি বন দেব। সাকোলস্কি একে একটি জীবন্ত অলৌকিক ঘটনা বলে অভিহিত করেছেন এবং একদিন তিনি নিজে বনটি দেখতে চীনে আসতে যান। যদিও চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভৌগোলিক দূরত্ব অনেক বেশি, আমাদের দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ আদান প্রদানের ইতিহাসও অনেক দীর্ঘ। আমরা একই পৃথিবীতে বাস করি এবং একটি বড় পরিবারের মতো সম্প্রীতিময় সহাবস্থানই এই পৃথিবীর সকল দেশের কাম্য হওয়া উচিত। প্রেমা, সিএমজি, বেজিং থেকে। চীনের গ্রীষ্মকালীন শস্য সংগ্রহ উৎসবে রূপ নিয়েছে, ফলনও হয়েছে প্রচুর। এবার কৃষকদের আগ্রহ বাড়াচ্ছে উন্নত মানের গম। সাধারণ গমের তুলনায় এর ফলনও বেশি, দামও কম। আরও বিস্তারিত জানব সাকিব সিকান্দারের প্রতিবেদনে। চীনের গ্রীষ্মকালীন শস্য সংগ্রহ কার্যক্রম এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটির জাতীয় খাদ্য ও কৌশলগত মজুদ প্রশাসন মঙ্গলবার জানিয়েছে, এ পর্যন্ত সারা দেশে মোট ৩ কোটি টনেরও বেশি শস্য সংগ্রহ করা হয়েছে। প্রশাসনের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে গম সংগ্রহের পরিমাণ প্রায় ১০ কোটি টনে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে, যা গত বছরের সমপরিমাণ। দেশজুড়ে শস্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে চলছে। উন্নত মানের গমের চাহিদা ও দাম সাধারণ গমের তুলনায় বেশি থাকায় উচ্চমানের কৃষিপণ্য উৎপাদনে কৃষকদের আগ্রহও বাড়ছে। বর্তমানে প্রধান গম উৎপাদনকারী এলাকাগুলোতে প্রতি জিন গমের গড় ক্রয় মূল্য ১.২১ ইউয়ান। অন্যদিকে উচ্চমানের গমের ক্ষেত্রে প্রতি জিনে অতিরিক্ত ০.১ ইউয়ান পর্যন্ত বেশি দাম পাওয়া যাচ্ছে। উন্নত মানের শস্যের এই অতিরিক্ত মূল্য কৃষকদের আরও ভালো মানের গম উৎপাদন ও বিক্রিতে কার্যকরভাবে উৎসাহিত করছে। নতুন মৌসুমের শস্য দ্রুত গ্রহণ ও সংরক্ষণের জন্য চীনের বিভিন্ন প্রধান শস্য সংগ্রহ কেন্দ্রে বুদ্ধিমান বা স্মার্ট প্রযুক্তি নির্ভর সরঞ্জামের ব্যবহার বাড়ানো হয়েছে। মধ্য চীনের হনান প্রদেশে চায়না গ্রেইন রিভার্স গ্রুপের একটি সংগ্রহ কেন্দ্রে হাইড্রোলিক আনলোডিং ব্যবস্থা চালু করা হয়েছে। এই ব্যবস্থায় পরিবহন ট্রাক থেকে মধ্যাকর্ষণের সাহায্যে শস্য সহজেই কনভেয়র বেল্টে নেমে আসে। নতুন প্রযুক্তির ফলে ৪ জন গুদাম কর্মীর একটি দলের শস্য খালাসের সময় প্রায় ২ ঘন্টা থেকে কমে মাত্র ২০ মিনিটে নেমে এসেছে। এবছর গ্রীষ্মকালীন শস্য সংগ্রহের ব্যস্ত মৌসুম সেপ্টেম্বরের শেষ পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন অঞ্চলে মোট ১১ কোটি টন শস্য সংগ্রহ সক্ষমতা প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে চীনের কৃষি উন্নয়ন ব্যাংক প্রাথমিকভাবে ১৫০ বিলিয়ন ইউয়ান বিশেষ ঋণ তহবিলও বরাদ্দ করেছে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। এবারের বন্যায় চীনের নানা প্রান্তের কৃষক পড়েছেন ক্ষতির মুখে। তেমনি কোয়াংসি অঞ্চলের হেনচো শহরে এবারের বন্যায় তলিয়ে গেছে সাদা জুঁই ফুল, ভাসিয়ে নিয়ে গেছে শহরটির অর্থনীতির অন্যতম প্রধান ভরসা জুঁই ফুলের বিশাল ক্ষেত। চারদিকে থই থই পানিতে এখন কপালে হাত অনেক চাষির। এ বাস্তবতায়ও জমির পানি সরিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন কেউ কেউ। আরও বিস্তারিত থাকছে লুৎফর কবিরের প্রতিবেদনে। নিজ জমির বন্যার পানি সরাতে ব্যস্ত কৃষক লেই পাংথিয়ান। যেখানে কিছুদিন আগেও ছিল চোখ জুড়ানো সাদা জুঁই ফুলের সমাহার, সেখানে এমন পরিস্থিতিতে তার কপালে হাত। সামনে এক অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় তার মতো আরও অনেকের। এমন দুর্যোগ চীনের দক্ষিণের কোয়াংশি ছুয়াংয়ের হেনচু শহরে ভাসিয়ে নিয়ে গেছে এ শহরের অর্থনীতির প্রধান ভরসা জুঁই ফুল। তারপরও জুঁই গাছ বাঁচাতে মরিয়া চেষ্টা কৃষক লেই পাংথিয়ানের। কাদা ধুয়ে পরিষ্কার করছি, যতটুকু বাঁচানো যায় সেই চেষ্টাই করছি। হয়তো কিছু গাছ আবার বেড়ে উঠবে, তবে সম্ভাবনা কম। এমন পরিস্থিতিতে আগে পড়িনি। সম্প্রতি টাইফুনের প্রভাবে ভারী বৃষ্টিতে উপচে পড়ে জলাধার।
কোথাও বাঁধ ভেঙে নেমে আসে প্রবল স্রোত, ডুবে যায় বিস্তীর্ণ জুঁই বাগান। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 3.5 লাখ কৃষক। বিশ্বের মোট জুঁই ফুলের প্রায় 60% উৎপাদন হয় হেনচুয়ে। এই ফুলকে ঘিরে গড়ে ওঠা শিল্প থেকে বছরে আয় হয় 19 বিলিয়ন ইউয়ানেরও বেশি। বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে বাজারে এখন ক্রেতাও কম, অর্ধেকেরও বেশি দোকান বন্ধ। এখানে জুঁই ফুলের মৌসুম সাধারণত এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত। বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়ে এখনও কয়েক মাস বাকি থাকলেও বন্যায় নষ্ট হয়ে যাওয়া জমি দ্রুত ঠিক হবে কিনা সেই শঙ্কা অনেকের। তবে বিপদের এই সময়ে কৃষকের পাশে দাঁড়িয়েছে দেশের চা ও পানীয় শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান। জুঁই বাগান পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দেশজুড়ে শুরু হয়েছে নানা উদ্যোগ। লুৎফর কবির, সিএমজি বাংলা। প্রকৃতির নিজস্ব নিয়মে প্রতি বছরই শুরু হয় টিকে থাকার এক বিস্ময়কর লড়াই। উত্তর পশ্চিম চীনের চিংহাই হ্রদে প্রজননের জন্য উজানে ছুটে চলে নেকেড কার্প মাছ, আর সেই যাত্রাকে ঘিরেই নদীর তীরে ভিড় জমায় হাজার হাজার পরিযায়ী পাখি। চলুন দেখে নেওয়া যাক চিংহাই হ্রদের সেই অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। চীনের উত্তর পশ্চিমাঞ্চলের চিংহাই হ্রদে প্রতি বছর গ্রীষ্মে দেখা যায় প্রকৃতির এক অসাধারণ দৃশ্য। হাজার হাজার পাখি ভিড় জমায় হ্রদে মিলিত হওয়া নদীগুলোর তীরে, অপেক্ষায় থাকে এক বিশেষ অতিথি, নেকেড কার্প মাছের। মে থেকে আগস্ট এই সময়ে লবণাক্ত চিংহাই হ্রদ ছেড়ে নেকেড কার্প মাছ প্রবল স্রোতের বিপরীতে মিঠা পানির নদীগুলোর দিকে ছুটে যায় ডিম পাড়ার উদ্দেশ্যে। নতুন জীবনের এই কঠিন অভিযাত্রায় প্রাণ ফিরিয়ে আনে পুরো অঞ্চলের বাস্তুতন্ত্রে। চিংহাই হ্রদে প্রবাহিত সবচেয়ে বড় নদী পুহা যেন পরিণত হয় বন্য প্রাণীর এক নাট্যমঞ্চে। বাদামি মাথাওয়ালা গাংচিল পানির ওপর থেকে মাছ তুলে নেয়, কিন্তু মুহূর্তেই অন্য পাখিরা সেই শিকার ছিনিয়ে নিতে শুরু করে। আকাশে শুরু হয় তীব্র ধাওয়া, কখনো আবার একটি মাছ নিয়ে চলে টানাটানি। এদিকে পানির নিচে ওত পেতে থাকে পানকৌড়ি। মুহূর্তের মধ্যে তারা পানির গভীর থেকে উঠে এসে ঠোঁটে মাছ নিয়ে উড়ে যায়। শিকারী আর শিকারের এই চিরন্তন লড়াই প্রকৃতির ভারসাম্যেই এক জীবন্ত প্রতিচ্ছবি। প্রচুর মাছের টানে প্রতি বছর এখানে আসে কয়েক হাজার নয়, বরং 10,000-এরও বেশি পাখি। অনেকেই এখানেই বাসা বাঁধে, ডিম পাড়ে এবং নতুন প্রজন্মকে বড় করে তোলে। একসময় অতিরিক্ত মাছ ধরা ও আবাসস্থল ধ্বংসের কারণে নেকেড কার্প প্রায় বিলুপ্তির পথে চলে গিয়েছিল। 2004 সালে মাছটিকে চীনের বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এরপর সংরক্ষণ উদ্যোগের ফলে ধীরে ধীরে ফিরে আসে এই মূল্যবান প্রজাতি, আর প্রাণ ফিরে পায় চিংহাই হ্রদের পুরো বাস্তুতন্ত্র। আফরিন মিম, সিএমজি বাংলা। সীমান্তবর্তী নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলজ সম্পদ পুনরুদ্ধারে যৌথ উদ্যোগ নিয়েছে চীন ও রাশিয়া। এর অংশ হিসেবে মঙ্গলবার দুই দেশ যৌথভাবে হেলংচিয়াং নদীতে 56 লাখের বেশি মাছের পোনা অবমুক্ত করেছে। চীনের উত্তর পূর্বাঞ্চলের হেইলংচিয়াং প্রদেশের থংচিয়াং শহরে এ যৌথ কর্মসূচির আয়োজন করা হয়। এবারের উদ্যোগে নদীতে ছাড়া হয়েছে 200টি বড় আকারের আমুর স্টারজন, 4,80,000-এর বেশি আমুর ও হুসু স্টারজনের পোনা এবং 52 লাখ বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা। এর মধ্যে রয়েছে সিলভার কার্প ও গ্রাস কার্প। চীন ও রাশিয়া দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী নদীগুলোর পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং মাছের প্রাকৃতিক প্রজনন বাড়াতে যৌথভাবে এ ধরনের কর্মসূচি পরিচালনা করে আসছে। সংশ্লিষ্টরা আশা করছেন এই উদ্যোগ হেইলংচিয়াং আমুর নদীর জলজ সম্পদের পুনরুদ্ধার এবং দুই দেশের পরিবেশগত সহযোগিতা আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।